আজকে শহীদ মিনারে বক্তব্য করতে দেওয়া হয়নি। জনগণ কিন্তু শেষ কথা বলবে। এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি, কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নবান্নে যাব না, কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে। এরপরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে, আর সেটি হবে ফাইনাল। শকুনের নাম নরেন্দ্র মোদী। চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নরেন্দ্র মোদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যেমন চোখে চোখ রেখে কথা বলবো, কেননা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। পার্লামেন্টের মধ্যে বুক চিতিয়ে নরেন্দ্র মোদীদের সামনে চোখে চোখ রেখে লড়াই করবেন। যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার, তাদের কাছে আপনারা ৩৭০ ধারা বিলের বিপক্ষে ভোট দেননি, সেদিন আপনারা বয়কট করেছিলেন। তালাক বিলের বিপক্ষে আপনারা ভোট দেননি, আপনারা বয়কট করেছিলেন। অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা করার জন্য আপনারা বয়কট করেছিলেন। এই বয়কটের লাইনে নতুন করে আর চলবেন না। আপনাদের আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয়। বাপের ঔরসে যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত ওয়াকফ সম্পত্তি জবরদখল মুক্ত করতে হবে। আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি। শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ हमको दे दो। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বললো ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড, আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্য আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের পিঠ ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকফ সম্পত্তি এটা আমার বাপ দাদের মাথার ঘাম,
পায়ে ফেলে, যেমন আমরা কারো বউয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ये মসজিদ हमको दे दो, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ, এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি, ওয়াকাফ কি কবরস্থান, আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদা রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব, জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি কবরস্থান, বাপের কবর, যে বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিবি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাচতো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকাফ ওয়াকাফ ওয়াকাফ, হ্যাঁ আমিও জানি না, তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত, কম, ধর্ম, ভাই, মুসলমানের কথা হবে। কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে, যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না, এক কথায় লাভবাহিক বলে উপস্থিত হতে হবে। সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলা এই মানুষদের উপর, এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয়, মহান আল্লাহর দরবারে এই আরজি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে, বিভিন্ন মুসলিম সংগঠনের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের সময়কে কুরবানি করে এসেছেন। কেন? আল্লাহর জায়গা মসজিদকে বাঁচাতে হবে, মাদ্রাসার জায়গা বাঁচাতে হবে, কবরস্থানের জায়গা বাঁচাতে হবে, ঈদগাহের জায়গা বাঁচাতে হবে। কার নজর থেকে শকুনের নজর পড়েছে? শকুনের নাম কি? শকুনের নাম কি? শকুনের নাম নরেন্দ্র মোদী।
ফলে ওই শকুরের নজর থেকে আজকে আমাদের ওয়াকাফ সংশোধনী বিলকে রিজেক্ট করে আমাদের আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আজকে আমরা কিন্তু কুটুম বাড়ি আসিনি, লড়াই করতে এসেছি, আর লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো। বিভিন্ন দরবারে গিয়েছি, ইমরান সিদ্দিকী ভাইজানের কাছে অনুরোধ করেছি, উনি এসছেন। মৌলানা আব্দুল কাইম সাহেবের কাছে অনুরোধ করেছি, এসছেন, সবাই এসছেন। আপনারা তাদের সম্মান, তাদের আদব রেখে সময় কাটাচ্ছেন। আমি বক্তব্য দেব না, দুটো কথা আপনাদের সামনে বলি। এই বিল প্রতিহত করা আমাদের দায়িত্ব। আমরা যেমন এই বিলের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যেমন চোখে চোখ রেখে কথা বলবো, কেননা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ঠিক তেমন ভাবে আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে, যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে, ধর্মনিরপেক্ষ শক্তি মনে করে যাদেরকে আমরা নির্বাচিত করেছি, তাদের বলবো দিল্লিতে যাবেন, পার্লামেন্টের মধ্যে বুক চিতিয়ে নরেন্দ্র মোদীদের সামনে চোখে চোখ রেখে লড়াই করবেন। পার্লামেন্টের মধ্যে নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি। বন্ধুদের অনুরোধ করব, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেক সদস্য আছেন যারা অর্ধেকটা মিটিং বয়কট করেছেন, তারা অংশ নেননি। জনগণের কাছে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আমরা তাই অনুরোধ করব, যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে, আপনারা 370 ধারা বিলের বিপক্ষে ভোট দেননি, সেদিন আপনারা বয়কট করেছিলেন। তালাক বিলের বিপক্ষে আপনারা ভোট দেননি, আপনারা বয়কট করেছিলেন। অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা করার জন্যই আপনারা বয়কট করেছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই বয়কটের লাইনে নতুন করে আর চলবেন না। আপনাদের আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয়। বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের লড়তে হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্যরা এখানে আছেন। হযরত মাওলানা আবু তালেব রহমানী সাহেব, যিনি আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি, তিনি তার বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এরপরে যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবে, আমি বলেছি আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল। যেদিন সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন, সেদিন হবে ফাইনাল। যদি আজকে শহীদ মিনারে বক্তব্য করতে দেওয়া হয়নি, পিছিয়ে কাল বিকাল বেলা আমাদের অনুমতি দিয়ে বলা হয়েছে লিখিতভাবে যে শহীদ মিনার নয়, রানী রাসমণিতে সভা করতে হবে। আমি জানি শহীদ মিনারে সভা হলে অনেক ভালো সাজিয়ে গুছিয়ে করা যেত, কিন্তু এটা অনেকেই চাইনি। কিন্তু আপনাদের মেহনত, আপনাদের কুরবানি আছে বলে ডরিনা ক্রসিং পর্যন্ত, ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন। আমাদের আন্দোলনকে হারাতে পারেনি, অশুভ শক্তির হাজারো ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি। কিন্তু জেনে রাখবেন, এর পরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে, আর সেটি হবে ফাইনাল। তৈরি আছেন? ফাইনাল খেলার জন্য তৈরি আছেন? ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ। এই পশ্চিমবঙ্গের সমস্ত ওয়াকফ সম্পত্তি জবরদখল মুক্ত করতে হবে। বন্ধুগণ,
আমাদের আজকের সবার শ্রদ্ধাভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি, না পেরে বাই পোস্ট, স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল, যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না, ও প্রতিবাদী মুখ, ওর মুখটা ভালো লাগে না। আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো। এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি, কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নবান্নে যাব না, কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে। এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি, দাবি করছি। ফুরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার, তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে। আমাদের অনেক সমস্যা আছে। গতকাল একটি মেয়ে সারা দিন বসিরহাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে কেঁদেছে, আত্মহত্যা করার হুমকি দিয়েছে। আমি তাকে বসিয়ে বুঝিয়েছি, বলেছি মা তুমি সবর করো। কেন না, সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায়, ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে। শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার। এসডিওর কাছ থেকে, বসিরহাট মহকুমা শাসকের কাছ থেকে, বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে, খোদ ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক। তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও। তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে, সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি। আমাদের ক্ষোভ আছে, যন্ত্রণা আছে। ওবিসি থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন, সংরক্ষণ দিয়েছিলেন। অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন। আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন। ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না, ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন। এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার 70 থেকে 80% ভোট মুসলিম ভোট পেয়েছে। বলুন পাইনি? তাহলে ভোট আমরা দেব, আর নোট অন্যেরা নেবে, চাকরি অন্যেরা নেবে। এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না। অনেক সম্মানীয় সুধীজনেরা আছেন, তারা বক্তব্য রাখবেন। কিন্তু এ কথা বলি, নরেন্দ্র মোদীরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি, যদি ওয়াকফ সংশোধনী বিল আপনারা পাস করতে চান, নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকফ बिल हम लोग पास कराएंगे, तुम जितना विरोध करना है करो। अपनी पुलिस নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন, কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব। পার্লামেন্টের বাইরে বাড়াবার সুযোগ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দিয়ে দেয়। এই মোদী অমিত শাহ হুঁশিয়ার, জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে, কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি, জনগণ শেষ কথা বলেছে। দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন,
জনগণ কিন্তু শেষ কথা বলবে। আমি আপনাদেরকে সম্মানীয় বক্তাদের বসিয়ে রেখে বক্তব্য দেব না। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের পীরজাদা ফুরফুরা শরীফ থেকে এসেছেন। তারপরে আমাদের পীর সাহেব বক্তব্য রাখবেন ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব। তার আগে আমাদের ভাইজান পীরজাদা সওবান সিদ্দিকী সাহেব, তিনি আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন।